আমার মেয়েকে আমার কাছে দিয়েছো তুমি। এই দেখো, আমাদের মেয়ে দেখতে কত সুন্দর। সত্যি গো, আমার ঘরে ছাদের আলো নেমে এসেছে। তা আমার মেয়ের নাম কি রাখবে তুমি? আমাদের মেয়ের নাম হলো আলোকমালা। তোমার নামটা পছন্দ হয়েছে তো? আমার এই আলোকমালা ঘর সবসময় আলো করে রাখবে আমাদের। হ্যাঁ গো, নামটা আমার খুব পছন্দ হয়েছে। এভাবেই সুখে দুঃখে কেটে গেল একটি বছর। কিন্তু তাদের জীবনের সুখ চিরস্থায়ী হলো না। একদিন রহমত খেয়াল করলো তার মেয়ে চোখে দেখতে পায় না। আসলে আলোকমালা ছিল অন্ধ, আর এটা জানার পর থেকে তার বাবা মায়ের মনে কোনো সুখ ছিল না। জানি না ঈশ্বর আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছেন। আমাদের মেয়েটা কি করে অন্ধ হলো সেটাই তো বুঝলাম না। এখন কি হবে আমাদের? এ অন্ধ মেয়ের ভবিষ্যৎ কি হবে? চলো না, ওকে আমরা একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ নিশ্চয়ই ওর চোখের কোনো চিকিৎসা করাতে পারবে। এটা তুমি সত্যি খুব ভালো কথা বলেছ। আমাদের মেয়ে আলোকমালাকে আমরা একটা কবিরাজের কাছে নিয়ে যাব। না, আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তোমার মেয়ে জন্মান্ধ, ওর চোখ কখনোই ঠিক হবার নয়। আপনি একটা উপায় বলে দিন কবিরাজ মশাই, যেন আমার মেয়েটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। ও যেন আর সাধারণ 5টা মানুষের মতোই জীবনযাপন করতে পারে। দেখো, অন্ধ হয়ে যখন জন্ম নিয়েছে, ও তো স্বাভাবিক মানুষের মতো হবে না। কিন্তু তোমরা ওকে খুব ভালো একজন মানুষের সাথে বিয়ে দিও, দেখবে ওর জীবনটা সুখে ভরে যাবে। কিন্তু আমার এই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে কবিরাজ মশাই? কেউ তো তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। আমি তোমাকে বলছি, তোমার মেয়ে ওর জীবনের মাত্র 20টা বছর কষ্টে কাটবে। এরপর ওর জীবনে এমন একজন আসবে যে ওর জীবনটা সুখে আলোকিত করে দিবে। আপনি কি বলছেন কবিরাজ মশাই? এও কি সম্ভব? সবকিছুই সম্ভব, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। যাও, এখন তোমরা বাড়ি চলে যাও। এইদিকে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো আলোকমালা। কিন্তু তার জীবনটা আর 5টা মেয়ের মতো আনন্দে ছিল না। সে বাইরে বের হলেও কেউ তাকে খেলায় নিত না। মিনি, এই মিনি, তুমি তো পুতুল খেলছো, তোমাকেও আমার সাথে খেলায় নেবে? না গো না, আমি তোমায় খেলায় নেব না। আমার মা বলেছে তোমার সাথে যেন আমি না মিশি। কেন মিনি, আমি অন্ধ বলে তুমি আমায় খেলায় নিতে চাচ্ছ না? বিশ্বাস করো, আমি সবার মতোই ভালো খেলতে পারি। দয়া করে আমায় বিরক্ত করো না, এখান থেকে চলে যাও বলছি। কোনো অন্ধ মেয়ের সাথে খেলতে চাই না আমি। আমিও একদিন তোমার মতোই পড়াশোনা করে বড় ডাক্তার হব। তোমাদের মতো আমিও স্কুলে ভর্তি হব। কথা শুনলে হেসে পাচ্ছি না। অন্ধ মেয়ে নাকি আবার করবে পড়াশোনা, আবার পড়াশোনা করে ডাক্তার হবে? তুমি জীবনে কিছুই করতে পারবে না। মিনির এমন দুর্ব্যবহারে আলোকমালা খুব কষ্ট পেল। সে তার মায়ের কাছে গেল। কিরে মা, কোথায় গিয়েছিলি তুই? আমি তোকে কতবার বলেছি একা একা বাইরে যাবি না। আমি বাড়ির পাশেই ছিলাম মা, মিনি পুতুল খেলছিল, ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আরে বাহ, এই তো খুব ভালো কথা। তাহলে মিনির সাথে খেলা রেখে চলে এলি কেন? মা, ও আমাকে খেলায় নিতে রাজি হলো না মা। আসলে আমি তো অন্ধ, দেখতে পাই না। যদি ওর খেলনা নষ্ট হয়ে যায়, তাই আমাকে খেলায় নেয়নি মা। ঠিক আছে, জামা, তোকে আর কারোর সাথে খেলতে হবে না। তুই আজকে থেকে আমার সাথেই খেলবি। কমলা আর আলোকমালা যখন কথা বলছিল, তখনই সেখানে এলো রহমত।
মা আর মেয়ে মিলে কি এত গল্প করছো? আমাকেও তোমাদের সাথে না। কই, গল্প করছিলাম না তো। আসলে আমাদের মেয়ে চোখে দেখতে পায় না, তাই অনেকেই ওকে অনেক কথা বলে। তাই বলছিলাম কি, আজ থেকে ও যেন আমার সাথেই খেলা করে, ওকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। মা গো, তুমি দেখতে খুব সুন্দর। চোখে দেখতে না পেলেও তুমি আমাদের কাছে চোখের আলো। এখন যাও, একটু ঘরে যাও, আমি তোমার মার সাথে কথা বলবো। আলোকমালা ঘরের ভেতর চলে গেল। এদিকে রহমত খুব চিন্তিত হয়ে তার স্ত্রীকে বলতে লাগলো, মেয়েটাকে নিয়ে আর পারছি না, তুমি বরং ওকে দূরে কোথাও পাঠিয়ে দাও। তোমার বোনের কাছে থেকে ও পড়াশোনা করুক, এরপর ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তুমি ঠিকই বলেছ, এই গ্রামে ওকে নানান রকম কথা শুনতে হয়। ও বরং আমার বোনের কাছে ওই জঙ্গলটাতেই থাক, ওই জায়গাতে কেউ ওকে কষ্ট দিবে না। দেখ আলোকমালা, আজ থেকে তুই আমার এখানেই থাকবি। আমি তোকে রান্না বান্না সহ সংসারের সব কাজ শেখাবো, আর তুই আমাকে সকল কাজে সাহায্য করবি। কিন্তু খালা, আমি যে অন্ধ, দেখতে পাই না, তাহলে কাজ করব কি করে বলো তো? তুই তো সত্যি অনেক বোকা মেয়ে। তুই জানিস না, মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। এখন তোকে এসব নিয়ে আর ভাবতে হবে না। আমি তোকে যেভাবে শেখাবো তুই সেভাবেই শিখবি, তাহলেই হবে। সেদিন থেকে শুরু হলো আলোকমালার পরিশ্রম। চন্দ্রা আলোকমালাকে হাত ধরে সংসারের যাবতীয় কাজকর্ম শেখাতে লাগলো। একদিন চন্দ্রা আলোকমালাকে ডেকে বলল, সংসারের কাজ তো খুব ভালোই পারিস, রান্না বান্নাও করতে জানিস, কিন্তু এখন তোকে শিখতে হবে ফসল ফলানোর কাজ। আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, কি করে ধানের কাজ করব বলো তো? কিভাবে আবার? যেভাবে সংসারের সব কাজকর্ম শিখেছিস সেভাবেই তোকে ফসল ফলানোর কাজও শিখতে হবে। তারপর যদি তুই চাষের কাজকর্ম না পাস, তাহলে সংসার কি করে চলবে? তোমার সব বুদ্ধি শুদ্ধি গেছে মনে হয় খালা। আমাকে আমাকে কে বিয়ে করবে বলো তো? অন্ধ মেয়েকে কে বিয়ে করবে না? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস, একদিন না একদিন তোর ঠিকই বিয়ে হবে। এইসব নিয়ে ভাবিস না তুই। ভালো করে চাষের কাজকর্ম শিখতে পারলে আমি তোকে তোর বাবা মায়ের কাছে দিয়ে আসবো এবার। গত 10টা বছর ধরে আমি তোমাদের মেয়েকে বড় করেছি, লালন পালন করেছি, আর সংসারের সব কিছু শিখিয়েছি। তোকে যে কি বলে ধন্যবাদ দেব, এর ভাষাই তো খুঁজে পাচ্ছি না। তুই যদি না থাকতিস তবে যে আমরা কি করতাম। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তোমরা শুধু মেয়েটাকে একটা ভালো দেখে বিয়েটা দাও। ওর তো বিয়ের বয়স হয়েছে। সবকিছুই তো জানিস, এমন অন্ধ মেয়েকে কে বিয়ে করবে বলতো? জেনে শুনে কেউ আমার মেয়েকে বউ হিসেবে তো গ্রহণ করবে না। অন্ধ হলেও সবকিছুই জানে, সবকিছুই বোঝে, এবং ওকে দেখে অন্ধ এটা বোঝারও কোনো উপায় নেই। দরকার হলে লুকিয়ে বিয়ে দিতে হবে। না না, মিথ্যে বলে আমি বিয়ে করতে চাই না। এত বড় একটা সত্যি আমি কখনোই লুকাবো না। মা, তুই তো সাধারণ 5টা মেয়ের মতো চোখে দেখতে না পেলেও সবকিছুই তো করতে পারিস, এবং সবার চাইতে অনেক ভালো করেই করতে পারিস। তাহলে বিয়েতে আপত্তি করিস না মা, আপত্তি করিস না। না বাবা না, এ কিছুতেই হতে পারে না। বিয়ে যদি করতেই হয়, আমি সবাইকে সবকিছু জানিয়ে তবেই বিয়ে করব। এরপর কয়েকদিন কেটে গেছে। আলোকমালা একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় গ্রামের মোড়ল তাকে ডেকে বলল, আরে বাহ, তুই তো আলোকমালা, রহমতের মেয়ে, তাই না? দেখতে তো খুব সুন্দরী রে। জি চাচা, আলোকমালা আমার নাম, আর আমার বাবার নাম রহমত।
আরে বাবা, তুই আমাকে চাচা বলে ডাকছিস? আমার বয়স তো খুব বেশি হবে না রে, মাত্র 60 বছর বয়স। আপনি তো আমার বাবার বয়সী, তাই আপনাকে চাচা বলেই সম্বোধন করলাম। তোকে দেখে বোঝার উপায় নেই তুই যে চোখে দেখতে পারিস না। তুই দেখতে খুব সুন্দর। তোর যদি আপত্তি না থাকে তাহলে আমি তোকে বিয়ে করতে চাই রে, কি বলিস? ছি ছি ছি, আপনার ঘরে আরো দুজন বউ আছে, তারপর কিনা আমাকে বিয়ে করতে চান? তাছাড়া আমি আপনার মেয়ে বয়সী। দুটো বিয়ে করেছি তো কি হয়েছে? 10টা বিয়ে করার ক্ষমতা আমার আছে রে। আর সব বউকে আমি সমান চোখেই দেখব। তুই দেখতে খুবই সুন্দর, তাই তোকে বিয়ে করতে চাইলাম আর কি। আমি মরে গেলেও আপনার মতো খারাপ লোককে কখনো বিয়ে করব না। তুই যে অন্ধ সেটা গ্রামের সবাই জানে, আর তোর মতো অন্ধ মেয়ের বিয়ে কখনোই হবে না। তাছাড়া এ গ্রামে তোর মতো একটা মেয়ে থাকাটাও নিরাপদ নয়। আমি আবার কি দোষ করলাম? আরে বাবা, তুই একটা অবিবাহিত মেয়ে। এভাবে গ্রামে অবিবাহিত মেয়ে থাকা কখনোই যাবে না। তোকে অবশ্যই বিয়ে করে সংসার করতে হবে। আর বিয়ে যদি করতে হয় তাহলে আমাকেই করতে হবে রে। আপনার যা খুশি করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি আপনার স্ত্রী কখনো হব না। পরদিন মোড়ল উপস্থিত হলো রহমতের বাড়িতে। রহমত মিয়া, ও রহমত মিয়া, বাড়িতে আছো নাকি? গ্রামে কি শুরু করলে তুমি? আমরা তো সমাজে আর থাকতে পারি না। এই অনাচার আর চলতে দেওয়া যায় না, কিছুতেই না। আমার অপরাধটা কি মোড়ল সাহেব? কোন অপরাধে আপনি আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন বলুন তো? আচ্ছা, তাহলে তোমার মেয়ে তোমাকে নিশ্চয়ই সবকিছু বলেছে, তাই না? আচ্ছা, একবার ভাবো তো, এই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে? তোমার 7 জন্মের ভাগ্য যে তোমার এই অন্ধ মেয়েকে আমি ঘরের বউ বানাতে যাচ্ছি। আমি আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, কিন্তু কখনোই আপনার কাছে বিয়ে দেব না। শোনো রহমত মিয়া, আমি তোমাকে 7 দিন সময় দিয়ে গেলাম। এর মধ্যে যদি তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দাও তাহলে কিন্তু ভালো, আর যদি না দাও তাহলে এই গ্রামে থাকতে পারবে না। একদমই না, বলে দিলাম। কিন্তু রহমত তার প্রস্তাবে কখনোই রাজি ছিল না। আর খুব দ্রুত সে তার মেয়ের বিয়ের পরিকল্পনা শুরু করলো। আমাদের হাতে আর সময় নেই, আর কোনো উপায়ও নেই। যে করেই হোক মেয়েটার এই অন্ধত্ব গোপন করে হলেও ওকে বিয়ে দিতে হবে। তোমাদের আমি আগেই বলেছি মা, আমি কখনোই এভাবে বিয়ে করতে চাই না। তোমার কথা অনেক শুনেছি, মনে রেখো, যদি বিয়েতে রাজি না হও না তাহলে তোমাকে এই গ্রাম থেকে চলে যেতে হবে। আমারও ঠিক একই মত। তোমার মা যখন এত করে বলছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, কেমন? এর পরের সপ্তাহে পাশের গ্রামের এক চাষির সাথে আলোকমালার বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু তার স্বামী সবুজ জানত না যে আলোকমালা অন্ধ। এমনকি আলোকমালার আচরণে তার বোঝারও উপায় ছিল না। আমি কখনো ভাবতে পারিনি আমার স্ত্রী এতটা সুন্দর হবে। আমি সত্যি তোমাকে পেয়ে ধন্য হয়েছি। দেখুন, আজ আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আর বিয়ের রাতে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আরে বাবা, কথা বলার জন্য তো সারাটা জীবন পড়ে আছে। আজ না হয় আমরা সুন্দর কিছু গল্প করি, তাই না? পরিস্থিতির চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমাদের গ্রামের মোড়ল আমাকে খুব বিরক্ত করত, সে আমাকে বিয়ে করতে চাইতো। সেটাই তো স্বাভাবিক।
তোমার মতো সুন্দরী মেয়েকে যে কেউ স্ত্রী হিসেবে পেতে চাইবে। আপনি আমার আসল কথাটা শুনতেই তো চাচ্ছেন না। আমি আগে সত্যিটা তো বলিনি। সত্যি কথা? কিসের সত্যি কথা? না, তোমার মুখ থেকে এখন আমি কিছুই শুনতে চাই না। এখন ঘুমিয়ে পড়ো, তারপর আমরা কাল সকালে কথা বলবো, কেমন? আলোকমালা হাজারবার সত্যিটা বলতে চেয়েও বলতে পারল না। রান্না প্রায় শেষ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি গোসল করে আসুন, আপনাকে এক্ষুনি খাবার দিচ্ছি। আজকে কতদিন পর কারো হাতে রান্না খাবো। নিজের হাতের রান্না খেতে খেতে জীবন একেবারে শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি শুনেছি খুব ছোটবেলায় আপনি আপনার বাবা মাকে হারিয়েছেন। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, এরপর আমার দাদি আমাকে মানুষ করেছেন। কিছুদিন আগে আমার দাদিও মারা গিয়েছেন, তাই তো তড়িঘড়ি করে আমাকে বিয়ের সিদ্ধান্ত নিতেই হলো। দেখুন, আপনাকে আমার একটা সত্যি কথা বলার আছে, আপনি আমার সত্যিটা তো শুনুন। তুমি কিসের সত্যি কথা বলার কথা বলছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। আগে ভাত দাও তো, খেয়ে দেখি, এরপর না হয় তোমার মুখে সত্যি কথা শুনবো, কেমন? ঠিক আছে, আপনি বরং ভাত খেয়ে নিন, তারপর না হয় আপনাকে সবটা বলবো। সকালবেলা সবুজ বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই সেখানে মোড়ল এসে উপস্থিত হলো। সবুর মিয়া, বাড়িতে আসো নাকি? একবার বের হও, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। কি ব্যাপার কি মোড়ল সাহেব, আপনি আপনি আমাদের বাড়ি নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাই না? তুমি কি ভেবেছ আমাকে ফাঁকি দিয়ে অন্য একজনকে বিয়ে করবে আর আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। আমিও দেখব তুমি কি করে সুখে শান্তিতে সংসার করো। কি ব্যাপার, আপনি এসব কি বলছেন? আর আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। তুমি যে মেয়েটিকে বিয়ে করেছ, ও তো চোখে দেখতে পারে না গা। ও ছোট থেকেই তার মানে জন্মান্ধ। আর আমার পরিচয় জানতে চাও? আমি হলাম ওদের গ্রামের মোড়ল। কি বলছেন আপনি? আমার বউ জন্মান্ধ আর আমি জানবো না? এসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে কোনো লাভ নেই, জানতো? আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি তা তুমি তোমার বউয়ের কাছে জিজ্ঞেস করো। ও নিশ্চয়ই তোমার সাথে মিথ্যে কথা বলবে না। মোড়ল সাহেব এসব কি বলছে আলোকমালা? আমি তো তার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আরে, তোমাকে ঠকানো হয়েছে, তুমি এখনো কেন বুঝতে পারছো না? তোমার শ্বশুর শাশুড়ি মিথ্যা কথা বলে একটা অন্ধ মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছে। যা বলছি সবকিছু সত্যি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বিয়ের দিন থেকেই তোমাকে সত্যিটা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই তো শোনোনি। আমি তবে যাই, এবার দেখবো তোমার স্বামী তোমাকে কতদিন নিয়ে সংসার করে। আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করার শাস্তি আমি তোমাকে হারে হারে টের পাইয়ে দেব। দাঁড়ান মোড়ল সাহেব, যাওয়ার আগে দয়া করে আরেকটা কথা শুনে যান। আমি জানি তুমি কি বলবে। নিশ্চয়ই এই মেয়েটার সাথে তুমি আর সংসার করতে চাও না, সেটাই তো বলবে নাকি? না 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 না, আপনাকে আরেকটা জরুরি কথা বলবো। আপনি যাকে অন্ধ বলছেন তাকে আমি সত্যিই ভালোবাসি। আমার স্ত্রী অন্ধ হোক আর যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আলোকমালার সাথে সংসার করতে চাই। ভাগ্য করে আমি তোমার মতো স্বামী পেয়েছি। আজ তুমি ছিলে বলে আমি এত বড় অপমানের হাত থেকে বেঁচে গেলাম। এরপর মোড়ল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়।
এরপর আলোকমালা সুখে শান্তিতে তার স্বামীর সাথে বাস করতে লাগলো।